আজ দারিংবাড়িতে আমাদের তৃতীয় এবং শেষ দিন। আজ আমরা দারিংবাড়ি থেকে ব্রহ্মপুর ব্যাক করব তপ্তপানি রুটে এবং যাবার পথে সেরে নেব অনেকগুলি সাইট সিন, পাহাড়, ঝর্ণা, উষ্ণ প্রস্রবণ এবং সর্বোপরি উড়িষ্যার মিনি তিব্বত নামে খ্যাত দিরাং মনেস্ট্রি সবই রয়েছে এই ভিডিওতে। আমরা দারিংবাড়ি কিভাবে, কোন রুটে, কিসে করে এলাম, কোথায় থাকলাম, কি কি দেখলাম দারিংবাড়িতে, এই সব জানতে হলে আমার দারিংবাড়ির পর্বের আগের দুটি ভিডিও অবশ্যই দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের দারিংবাড়ির ট্যুরের তৃতীয় এবং শেষ পর্ব। গুড মর্নিং। আজকে 31 অক্টোবর 2024। এখন সকাল 7:30 বাজে। আমরা আজকে এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম ব্রহ্মপুরের দিকে। তো আমরা আজকে যে রুটটা দিয়ে যাব ওটা হচ্ছে জিরাং তপ্তপানির রুট। কারণ প্রথম দিন আমরা সুরাটার রুট হয়ে এসেছিলাম, ওখানে সাইট সিন করতে করতেই এসেছিলাম। তো আজকে এই জিরাং তপ্তপানি রুটটা দিয়ে সাইট সিন করতে করতে আমরা ব্রহ্মপুর যাব। তো মোটামুটি এখান থেকে ওই লং রুটে ব্রহ্মপুর 150-160 কিলোমিটার, অনেকটাই টাইম লাগে। ওই জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো চলুন আমরাও যাই, আপনাদেরও দেখাই কি কি সাইট সিন আসছে। সকাল সকাল বেরিয়ে আমরা চলে গেছিলাম দারিংবাড়ির একটা লোকাল দোকানে এবং সেখান থেকে সেরে নিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট। খাবারের রেট যথেষ্টই রিজনেবল ছিল। ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম দ্রষ্টব্য কফি গার্ডেনে। এন্ট্রি ফি মাথা পিছু 10 টাকা করে। এই কফি গার্ডেনটি দারিংবাড়ি চৌরাস্তা ও দারিংবাড়ি বাস স্ট্যান্ডের খুব কাছেই। এখন সময় সকাল 8টা। আমরা এই কফি গার্ডেনে চলে এসেছি। এই আমার পিছনেই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব কফি গাছ। ফল ধরে আছে। এই ফলগুলোর যে বীজগুলো, ওগুলো অ্যাকচুয়ালি কফি বীজ। আমি আপনাদের একবার দেখাচ্ছি। এই দেখুন, এইগুলো হচ্ছে সেই বীজগুলো, এই ফলগুলো, ফলগুলো। এই ফলগুলোর ভেতরে বীজগুলো আছে। ওই বীজগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি কফি বীজ। তো এখানে এই দারিংবাড়ির কফি কিন্তু খুব ফেমাস। কারণ মোটামুটি এই নেসকফি বা এই যে কফিগুলো আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার যে 30% কফি প্রোডাকশন, সেটার কফি এখান থেকেই হয়। তো চলুন, এখানে গোলমরিচ গাছও আছে, আপনাদের দেখাচ্ছি। এইগুলো হচ্ছে গোলমরিচ গাছ। এই গাছগুলো গোলমরিচও ফুটে হয়েছে। আমি বুঝতে পারছি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা। তো দেখুন, এইটা হচ্ছে এইগুলো হচ্ছে গোলমরিচ। এই গাছও আছে। আপনারা কফি গার্ডেনের ভিতরে গিয়ে কফি খেতে পারেন, যদিও আমরা যখন গেছিলাম তখন সেটি বন্ধ ছিল। কফি গার্ডেনের ঠিক বাইরে এই রকম অনেক কিছুই বিক্রি হচ্ছিল। এখানের হলুদ জিআই তকমা থাকার কারণে আমরা প্রায় 2 কেজি মতো কাঁচা হলুদ কিনে নিয়েছিলাম। দাম প্রতি কেজি 50 টাকা করে নিয়েছিল। কফি গার্ডেন থেকে প্রায় 1-1.5 কিলোমিটার মতো দূরে রয়েছে পাইনের জঙ্গলে ঘেরা এরকম একটি পার্ক। সকাল সকাল ঠান্ডা আবহাওয়ায় এই পার্কের বিচরণ এক আলাদাই অনুভূতি জাগায় মনে। এরপর আমরা পৌঁছে গেছিলাম পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্টে। পথেই রাস্তার ওপর পড়ে এই ভিউ পয়েন্টটি। এখান থেকে 180 ডিগ্রি পাহাড়ের একটা ল্যান্ডস্কেপ পাওয়া যায়।
যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে সবসময় মনে হচ্ছিল গাড়ি দাঁড় করিয়ে সব জায়গায় ছবি তুলি। বাট আমাদের আজ অনেকটা পথ যেতে হবে, তাই আর দেরি না করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী দ্রষ্টব্য মৃদুবন্ধা ওয়াটারফলসের দিকে। এখন বাজে সকাল 9টা। আমরা এখন চলে এসেছি মৃদুবন্ধা ওয়াটারফলসে। তো দারিংবাড়িতে কিন্তু প্রচুর ওয়াটারফলস আছে, মানে দারিংবাড়িকে ওই জন্য ওয়াটারফলসের জায়গাও বলা হয়। তো সব তো দেখা সম্ভব না, এই যতগুলো দেখা যায় এখানে মোটামুটি অনেকটাই নিচু, বাট যাওয়া যায়, কোনো খুব একটা অসুবিধা কিছু হবে না। তো চলুন যাওয়া যাক। রাস্তাটা অনেকটা এরকম। এখানে মৃদুবন্ধা ওয়াটারফলসে একটা জিনিস ভালো যে বসার জায়গা আছে। তো বয়স্ক মানুষরা যদি আসেন, নেমে বা উঠে যদি হাঁপিয়ে যান, সেক্ষেত্রে এখানে বসার অনেকগুলো চেয়ার করা আছে। এই পাশ থেকে কুলকুল করে জল বয়ে যাচ্ছে। আমরা এই ব্যাক করছি মৃদুবন্ধা ওয়াটারফলস থেকে। এখানে মোটামুটি 120টা মতো সিঁড়ি আছে। তো এরকম ব্যাক সাইডটা যদি দেখেন, যেতে মোটামুটি টাইম লাগবে ওই 15 থেকে 20 মিনিট মতো। বেশ ভালো, দারুণ লাগলো। এরপরে আমরা এগিয়ে চললাম ব্রাহ্মণী দেবী ওয়াটারফলসের দিকে। মৃদুবন্ধা ওয়াটারফলস থেকে এর দূরত্ব 60 কিলোমিটার মতো। ব্রাহ্মণী দেবী ওয়াটারফলসের আগে হারাভাঙ্গি ড্যাম আপনারা দেখে নিতে পারেন, সময় অভাবে আমরা তা দেখে উঠতে পারিনি। মৃদুবন্ধা ওয়াটারফলস থেকে ব্রাহ্মণী দেবী ওয়াটারফলস যাওয়ার পথে পড়লো এরম একটি ভিউ পয়েন্ট। এটিকে অনেকে জিগজ্যাগ ভিউ পয়েন্টও বলেন। এখন বাজে দুপুর 11:30। আমরা এই ব্রাহ্মণী দেবী ওয়াটারফলসের এখানে পৌঁছে গেছি। তো এই ব্যাক সাইডটা এরকম ছোট ওয়াটারফলস, বাট এই জায়গাটা দেখলে অনেকটা জব্বলপুরের ধোঁয়াধার ঘাট বা ধোঁয়াধার জলপ্রপাত যে আছে ওরকম ফিলিংস আছে। ছোট জলপ্রপাত, বাট খুব সুন্দর। আমি প্রথম পর্বেই বলেছি যে এই ট্যুরের গাড়ি আমরা বুক করেছিলাম সাহু ট্রাভেলসের পিন্টু সাহুর থেকে। আর আমাদের এই পুরো ট্যুরটি ড্রাইভ করে ঘুরিয়েছিলেন যে ব্যক্তি, চলুন আলাপ করে নিই সেই ড্রাইভার কাম গাইড মিস্টার নারায়ণ সাহুর সাথে। আসুন আমরা আমাদের ড্রাইভার দাদার সঙ্গে আপনাদের আলাপ করে দিই। भाई आपका नाम थोड़ा बोल दीजिए। लक्ष्मी नारायण साहू। अच्छा, और ये जो दारिंगबाड़ी टूर होता है सब आप करा देते हैं ना? सब करा देते हैं। तो नॉर्मली कौन सा सही रहता है, 2 रात 3 दिन या 3 रात 4 दिन सही रहता है? 2 रात 3 दिन और 3 दिन 4 रात भी सही रहता है, दोनों ही ठीक है। अच्छा, और किसी को अगर गोपालपुर वगैरह वो 4 दिन वो 4 दिन हाँ, वो भी आप करा देते हैं? हाँ करा देते हैं। नॉर्मली बरागरी कितना चार्ज आता है? 2 रात 3 दिन का बरागरी का कितना चार्ज आता है? वो मुझको मालूम नहीं। अच्छा, चलिए ठीक है। और मतलब ये इधर मतलब घूमने का कौन सा अच्छा जगह है? सब जगह अच्छा है।
मतलब स्पेशल कोई जगह है रिकमेंड करने के लिए? नहीं नहीं, वो तो सब जगह ही अच्छा है, आप तो घुमाए ना, सब जगह अच्छा है, और कोई किसी का कौन सा कम सीजन नहीं। में आना सही रहता है, मतलब कब आना सही रहता है? अक्टूबर से मार्च। अक्टूबर से मस्त। ठीक है, थैंक यू। প্রায় দুপুর 1টা নাগাদ আমরা জিরাং পৌঁছে দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম হোটেল রাজ এম্পায়ার থেকে। খাবার কোয়ালিটি মোটের ওপর ভালো, আর রেট মোটামুটি রিজনেবলই ছিল। অনেকটা চিকেন আছে, চিকেন না নিলেও চিকেনগুলো উপরে আছে তাই না, আমাদের ভালো। মামা কেমন লাগছে খেতে? খাওয়ার কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই, মানে 3টে বিরিয়ানি 4 জনের হয়ে যাবে। এবার এইদিকে এত বেশি তরকারি হয়ে গেছে, মামা খেতে পারছে না। আর খাবার কোয়ালিটিও বেশ ভালোই। আমাদের পরবর্তী গন্তব্য ছিল খাসাডা ওয়াটারফলস। যাওয়ার রাস্তাটি খারাপ হলেও চারিপাশের পরিবেশটা ছিল দারুণ। পথের দুপাশে ভুট্টা ক্ষেত, আর তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা। চারিদিকটা পাহাড়ে ঘেরা। এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম খাসাডার দিকে। আমরা এখন চলে এসেছি খাসাডা ওয়াটারফলস। এখন বাজে দুপুর 2টো। খাসাডা ওয়াটারফলস আসার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। মাঝখানে আপনারা যদি দাঁড়ান, পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড় আছে, মানে মাঝখানটা একটা উপত্যকা টাইপের, চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা। আর এই খাসাডা ওয়াটারফলসটা একবার দেখুন, আমার উল্টো দিক করে দেখাচ্ছি, এত সুন্দর জায়গাটা। এই এলে মন ভরে যাবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রচন্ড গরম। তো আমি বেটার রেকমেন্ড করব যে আপনারা যদি আসেন আর একটু ঠান্ডা পড়লে, অক্টোবরে আমি এসেছি, নভেম্বরের শুরু আর কি, অতটা ঠান্ডা নেই। এই জানুয়ারির দিকে এলে এই জায়গাগুলো দারুণ লাগবে। অসাধারণ জায়গা, জায়গা নিয়ে কোনো সন্দেহ নেই, অসাধারণ। কিন্তু গরম প্রচন্ড, মানে এই দুপুর 2টোর সময় এখান দিয়ে চলা একটু দুষ্কর। তো আমরা লাঞ্চ করে নিয়েছি, এবার এখানে একটু সময় কাটাবো, আপনাদের দেখাবো। বলো, সবার ট্যুর কেমন লাগলো? খুবই ভালো। খাসাডা থেকে 8 ঘন্টার দূরত্বে রয়েছে উড়িষ্যার মিনি তিব্বত নামে খ্যাত জিরাং মনেস্ট্রি। এখানে প্রবেশ মূল্য কিছু না থাকলেও গাড়ির জন্য 20 টাকা চার্জ নিয়েছিল। এখন বাজে দুপুর 3টে। আমরা এসে পৌঁছেছি এই জিরাং মনেস্ট্রি। এই জিরাং মনেস্ট্রির নামটা হয়েছে এই জায়গাটার নামে। জায়গাটার নাম হচ্ছে জিরাং, সেই থেকে এটার নাম জিরাং মনেস্ট্রি। এটা অ্যাকচুয়ালি চন্দ্রগিরি পর্বতের উপরে অবস্থিত এই মনেস্ট্রিটা। যখন চায়না তিব্বত দখল করে, সেই সময় কিছু টিবেটিয়ান শরণার্থী ভারতের বিভিন্ন জায়গায় চলে আসে। তাদের মধ্যে কিছু জন
এই জিরাঙে 1963 সালের মে মাস নাগাদ এসে থাকতে শুরু করে। তো পরবর্তীকালে 2010 সালে দলাই লামা এসে এই মনেস্ট্রিটা বানায়। আপনারা দেখতে পাবেন এই হচ্ছে সেই মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা অ্যাকচুয়ালি 5 তলা একটা মনেস্ট্রি। টোটাল এর মধ্যে 21 ফুটের একটা বুদ্ধের স্ট্যাচু আছে। ভিতরে ফটো তুলতে দেয় না, তাই হয়তো আমি দেখাতে পারবো না। এছাড়া এখানে মেডিটেশনের হল আছে, বাচ্চাদের বা স্টুডেন্টদের পড়াশোনার জন্য, টিচিং এর জন্য কক্ষ আছে। এগুলো মোটামুটি আছে। আর আপনারা যদি এই দিকে দেখেন, এইগুলো হচ্ছে এই স্টুডেন্টদের থাকার, স্টেইং এর জন্য জায়গা, যেটাকে আমরা হোস্টেল বলি অ্যাকচুয়ালি। তো এখানে এই মঙ্করা মোটামুটি 200 জন মঙ্ক এখানে থেকে পড়াশোনা করে, এখানে বুদ্ধিস্ট কালচার সম্বন্ধে শেখে টেখে। তো চলুন বুদ্ধ মনেস্ট্রি দিকে এগোই। জিরাং মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম ঘন্টাঘরের দিকে। জিরাং মনেস্ট্রি থেকে ঘন্টাঘর খুব কাছেই। এই ঘন্টাঘরের এন্ট্রি টিকিট মাথা পিছু 5 টাকা করে। এই হলো সেই ঘন্টাঘর, যেখানে এই চক্রটিকে ক্লকওয়াইজ ঘোরাতে হয় এবং 1 পাক সম্পূর্ণ হলে উপরে থাকা ঘন্টাটি বেজে ওঠে। আমরা এখন চলে এসেছি ঘন্টাঘরে। এখন বাজে 3:30। তো এই ঘন্টাঘরে এই পিছনের যেটা আছে, এইটা হচ্ছে ঘন্টাঘর। এরকম দুদিকে 2টো ঘন্টাঘর আছে, আর বাকি পুরোটা জুড়ে 10টা ছোট স্মৃতিসৌধ। এইগুলো হচ্ছে স্মৃতিসৌধ। দেখুন এগুলো, এটা এগুলো হচ্ছে সব এক একটা স্মৃতিসৌধ। এরকম ছোট ছোট 10টা স্মৃতিসৌধ আছে, আর মেন এই একটা বড় স্মৃতিসৌধ। টোটাল 11টা। আমাদের এই ট্যুরের শেষ দ্রষ্টব্য তপ্তপানি হট স্প্রিং। জিরাং থেকে তপ্তপানি দূরত্ব প্রায় 35 কিলোমিটার মতো। সময় লাগে প্রায় 1 ঘন্টা। তপ্তপানি কথার অর্থ হলো গরম জল, অর্থাৎ হট স্প্রিং। শুনেছি এই জলে বিভিন্ন মিনারেল থাকার কারণে এই জলে স্নান করলে নাকি চর্মরোগ সেরে যায়। তো আপনারা চাইলে এখানে স্নান করতে পারেন। এই হট স্প্রিং এর পাশেই একটি মন্দিরও আছে, সেটি অবশ্যই দর্শন করে নেবেন। তপ্তপানিতে ডিয়ার পার্কও আছে,
আমাদের অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে আমরা এই ডিয়ার পার্কটায় যেতে পারিনি। আপনারা পারলে অবশ্যই যাবেন। তপ্তপানি থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনের দিকে। আজ রাত্রি 11:30টায় আমাদের ট্রেন। এই তপ্তপানি থেকে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব প্রায় 56 কিলোমিটার মতো। আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমরা প্রায় সন্ধে 7টা নাগাদ রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম এবং রাত্রি প্রায় 12:30 নাগাদ আমরা আমাদের ট্রেন 12840 চেন্নাই মেল এ চেপে বাড়ি ফিরলাম। আমাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন।